নমস্কার, আমি সুজয় চৌধুরী। আজকে আপনাদের স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আগে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে উপবাস বা ফাস্টিংয়ের বেনিফিট সম্বন্ধে বিভিন্ন ভিডিও আপলোড হয়েছে। অনেকেই আগ্রহের সঙ্গে দেখেছেন, অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে করব। সেখানে আধুনিক গবেষণার তথ্য তুলে ধরে ফাস্টিংয়ের বেনিফিট, যেটা নোবেল প্রাইজ উইনিং সায়েন্স, সেই সায়েন্সের উপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। এবার আজকে আমি বলবো যে বিষয়টা, সেটা আমার মনে হয় প্রত্যেকের একটু জেনে নেওয়া দরকার। তবে ফাস্টিংয়ের এবার বলবো আজকে সূক্ষ্ম কিছু ইনার মিনিং, যে ভেতরের কিছু গুপ্ত রহস্য। ফাস্টিং অ্যাকচুয়ালি আমাদের শরীরে করে কি, কিভাবে করে, কখন করে, এই তিনটি জিনিসের উত্তর। ডক্টর ওসিনুরি ওসুমির মত অনুযায়ী আমরা যদি রেগুলার ইন্টারমিডিয়েট ফাস্টিং করি, অর্থাৎ 8 ঘন্টার প্যানে খাই আর 16 ঘন্টা না খেয়ে থাকি, তাহলে ছোটখাটো রোগ তো দূরে, যেগুলোকে আমরা বলি মারণ রোগ, ডক্টর ওসিনুরি ওসুমির কথা অনুযায়ী সেই রোগগুলো থেকেও আমরা নিজেদেরকে নিজেরা মুক্ত করতে পারি উইদাউট মেডিসিন। কিন্তু যখন একদম শেষ জায়গায় পৌঁছে গেছে, তখন তো আর মেডিসিন ছাড়া কোনো রাস্তা নাই। এটা বুঝে নিন প্রথমে। আমি বলছি তাদের কথা যারা এখনো দেয়ালে পিঠ থেকে যায়নি। দেয়ালে পিঠ থেকে গেলে আর তোকে পালানোর আস্থা নেই। অতএব বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি। প্রিভেনশন বেটার দ্যান কিওর। দেয়ালে পিঠ ঠেকার আগে সবসময় ভাবতে হবে আমার পিছনে যাওয়ার রাস্তা আছে তো। সেই রাস্তা তৈরি করবো কি করে? সেটার জন্য ডক্টর ওসিনুরি ওসুমি রিসার্চ করে বলেছেন, আমরা যদি অন্তত আফটার 40 যাদের শরীরে প্রচুর টক্সিন জমেছে, বিভিন্ন রকম লাইফস্টাইল ডিজিজ আসতে শুরু করেছে, প্রেশার বাড়তে শুরু করেছে, সুগার বাড়তে শুরু করেছে, অটোইমিউন ডিজিজ আসতে শুরু করেছে, টিউমার হচ্ছে, তাদের জন্য তো এই ফর্মুলাটা আশীর্বাদ। এটা আমি বলছি না, আধুনিক বিজ্ঞানের নোবেল প্রাইজ উইনিং সায়েন্স ডক্টর ওসিনুরি ওসুমি তিনি বলছেন। তার কথা অনুযায়ী আমরা যদি রেগুলার 16 ঘন্টা ফাস্টিং করি, শরীরে হবেটা কি, এইটা প্রথম বুঝে নিতে হবে। প্রথম 12 ঘন্টা আমরা 16 ঘন্টা ফাস্টিং করছি, 8 ঘন্টা স্প্যানে খাচ্ছি, বুঝে নিন প্রথম 12 ঘন্টা না খেয়ে থাকার পর থেকে শরীরে অ্যাকচুয়ালি ফাস্টিং এর সিস্টেম অ্যাক্টিভ হয়। অর্থাৎ ফাস্টিং করলে যে উপকারগুলো হওয়ার কথা সেটা ধাপে ধাপে শুরু হয়। শরীর যখন দেখলো 12 ঘন্টা ধরে আমি কোনো খাবার দিচ্ছি না শরীরকে, তখন শরীর কিন্তু এনার্জি ছাড়া চলতে পারে না, খাবার ছাড়া চলতে পারে না। তা 12 ঘন্টা পর শরীর কিন্তু কি করলো, গ্লাইকোজেনকে ভাঙতে শুরু করলো, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে শরীর জমিয়ে রেখেছিল অসময়ের খাবার বলে। যেই 12 ঘন্টা আমরা কন্টিনিউ শরীরকে খাবার দিলাম না, 12 ঘন্টা পরে প্রথম শরীর কি করবে, গ্লাইকোজেনকে ভেঙে ও গ্লুকোজে কনভার্ট করবে, দিয়ে নিজের যে কার্যপ্রণালী সেগুলো কিন্তু চালাবে। এই গ্লাইকোজেন জমে থাকে কিন্তু আমাদের লিভারে। আমরা যখন কোনো খাবার খেলাম, সেই খাবারে যে গ্লুকোজ কনজিউম করলাম, বাড়তি গ্লুকোজ শরীর কি করে, লিভার সেটাকে গ্লাইকোজেন বলে একটা অন্য মলিকুলে কনভার্ট করে আমাদের শরীরে জমিয়ে রাখে। যখন খাবার বন্ধ হয়ে গেল, লিভার কিন্তু ওখান থেকে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ বানিয়ে আমাদের মাংস পেশিতে দিচ্ছে, তবে গিয়ে আমার এনার্জি আছে। এনার্জি সোর্স কিন্তু গ্লুকোজ, এটা সবার প্রথম বুঝতে হবে। তাহলে 12 ঘন্টা পরে এই প্রসেস শুরু হলো। 12 থেকে 14 ঘন্টা পরে, বা 12 থেকে 24 ঘন্টা ধরুন, 14 ঘন্টা না 24 ঘন্টা, মানে দ্বিতীয় 12 ঘন্টা যদি আমরা না খেয়ে থাকি, তাহলে এবার শরীরে আসল খেলাটা শুরু হলো। শরীর
কিটোসিস প্রক্রিয়ায় ঢুকে পড়লো। কিটোসিস প্রক্রিয়া ঢোকার ফলে কি হলো, ফ্যাট ভেঙে কিটোন বডি বানাতে শুরু করলো। তাহলে 12 ঘন্টার আগে কিন্তু সে ফ্যাট ভাঙেনি। যখন 12 পেরিয়ে গেল, কিছুক্ষণ গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করলো। গ্লাইকোজেন কত রাখবে? যে গ্লাইকোজেনের ভান্ডারে টান পড়তে শুরু করলো, শরীর সঙ্গে সঙ্গে ফ্যাটকে ভাঙতে শুরু করলো। যে ফ্যাট আমাদের শরীরে এক্সট্রা লোড হিসাবে জমে রয়েছে, সেই ফ্যাটটা বেলি ফ্যাট হোক, ইন্টারনাল কোনো ফ্যাট হোক, বা কোনো টিউমারাস গ্রোথ হোক, বা কোনো এক্সটার্নাল গ্রোথ হোক, সমস্ত যে এক্সটার্নাল গ্রোথ এইবার সেই ফ্যাটকে ভাঙতে শুরু করলো। ভাঙতে শুরু করে কিটোন বডি বানাতে শুরু করলো, যেটা মস্তিষ্ক ও শরীরের এনার্জি হিসাবে এবার ওটাকে কিটোন বডি থেকে এনার্জিতে কনভার্ট করছে শরীর। শরীর একটা বড় যন্ত্র, পৃথিবীর সেরা ক্রিটিক্যাল ইঞ্জিন, যে নিজে স্বয়ংক্রিয়ভাবে কোনো খাবারকে পরিবর্তিত রূপ দিয়ে শরীরে জমিয়ে রাখতেও পারে, আবার পরিবর্তিত রূপ দিয়ে সেই খাবারকে নিজে কিন্তু আবার রিইউজও করতে পারে। এই জায়গাটা খুব ভালো করে বোঝা দরকার, যেটা কিন্তু পৃথিবীর আর কোনো ইঞ্জিনের নেই, একমাত্র মানব শরীরে আছে। 24 থেকে 48 ঘন্টা, অনেক সময় 24 থেকে 48 ঘন্টা আমরা 2 days, 3 days, 4 days, 5 days, 7 days পর্যন্ত ফাস্টিং করিয়ে থাকি। আমি অনেককেই করিয়েছি, আমি নিজেও করেছি। তাহলে আপনাদের কাছে অবাক লাগতে পারে, তার পদ্ধতি আছে, শেষ পর্যন্ত থাকুন, পরপর আমি সব বলবো। তাহলে 24 থেকে 48 ঘন্টা যখন দ্বিতীয় দিন, যখন প্রথম দিন কমপ্লিট করে যখন দ্বিতীয় দিন ঢুকলেন, এই দ্বিতীয় দিনে যখন ঢুকলেন, তখন শরীর কি করবে, অ্যাকচুয়ালি অটোফেগি চালু করলো। যে অটোফেগির কথা ডক্টর ওশিনোরি ওসুমি বলে গেছেন, শরীর নিজেকে নিজে খাওয়া, অটো অর্থাৎ নিজেকে, ফেজি অর্থাৎ খাওয়া, নিজেকে নিজে খাওয়া। কি খাবে? শরীরের ভেতরে এক্সট্রা ফ্যাট, এক্সট্রা সিস্ট, এক্সট্রা টিউমার, পলিপ, ওভারগ্রোথ কোনো অর্গানের, এইগুলোকে এবার শরীর নিজে নিজে খেতে শুরু করলো। এটাকে বলা হলো অটোফেজি। এই অটোফেজি শুরু হলো কিন্তু 24 ঘন্টার পর থেকে। এই জায়গাটা ভালো করে বুঝবেন। 24 ঘন্টা পর থেকে 48 ঘন্টা পর্যন্ত শরীরে পুরনো যত ক্ষতিগ্রস্ত কোষ আছে, অসুস্থ কোষ আছে, সেগুলোকে এবার ভেঙে ভেঙে রিইউজ করা শুরু করলো। কারণ সবই তো প্রোটিন, ভিটামিন, মিনারেলস দিয়ে তৈরি। আমার শরীরে প্রচুর অসুস্থ সেল আছে, অসুস্থ কোষ আছে। যখন ফ্যাট শেষ হয়ে এসছে, গ্লাইকোজেন শেষ হয়ে এসছে, তখন শরীরকে তো বেঁচে থাকতে হবে। বাঁচার জন্যে শরীর যে জমিয়ে রেখেছিল যে অসুস্থ সেল, সিস্ট, টিউমার, এবার সেইগুলোকে ভেঙে খাওয়া শুরু করলো। কেন? ওগুলো তো শরীরেই জমিয়েছিল না, বাইরে থেকে তো অন্য কেউ জমায়নি। আমার ভুল লাইফস্টাইলের জন্য শরীর ওগুলো জমিয়ে রেখেছিল। এবার শরীর ওইগুলোকে ভেঙে খাওয়া শুরু করলো। ওইগুলো ভেঙে ওইটা দিয়ে তৈরি হচ্ছে নতুন কোষ। কেন? প্রতিনিয়ত আপনি জানেন নতুন কোষ তৈরি হচ্ছে, পুরনো কোষ ধ্বংস হচ্ছে। এই স্পিডটা, পুরনো কোষ ধ্বংসের স্পিডটা বেড়ে গেল, নতুন কোষ তৈরি হতে শুরু করলো। শরীরের ইমিউনিটি সিস্টেম এই 24 ঘন্টার পর থেকে কিন্তু স্ট্রং হতে শুরু করে। ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ শক্তি, প্রাণ শক্তি বাড়তে শুরু করে। প্রাণ শক্তি বাড়ার ফলে কি হয়? শরীরে কিন্তু আরো বেশি করে পুরনো কোষ মরে গিয়ে নতুন কোষ তৈরি হয়, নতুন সেল যাকে বলে তৈরি হয়। হিউম্যান গ্রোথ হরমোন HGH বাড়ে। গ্রোথ হরমোন মানে হাইট বাড়ানো নয়, গ্রোথ হরমোন আমাদের শরীরে প্রত্যেকের বয়স অনুপাতে কম বেশি সবসময় লাগে। সেই গ্রোথ হরমোনের প্রোডাকশন বেড়ে যায়, যা ফ্যাট কমাতে সাহায্য করে এবং মাংসপেশিকে রক্ষা করতে সাহায্য করে। 48 থেকে 72 ঘন্টা, 40 ঘন্টা, 24 ঘন্টা পেরোলো, 48 ঘন্টা পেরোলো। এবার 48 ঘন্টা দুদিন পার করে যে 3 দিনে গেল, তার কি বেনিফিট হবে? 48 থেকে 72 ঘন্টা যখন আমরা কভার করব, সেই সময়টার মধ্যে অটোফেজি আরো তীব্র হয়ে গেল। কেন? শরীরকে আমরা খাবার দিচ্ছি না। শরীর কি হচ্ছে? খাবারের জন্য
ছুটে বেড়াচ্ছে কোথায় কোথায় জমানো খাবার আছে। শরীরের এই তীব্র অটোফেজির জন্য শরীরের যত ইনফ্লামেশন ছিল, আপনি আজকের যত লাইফস্টাইল ডিজিজ সবই দেখবেন ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ শরীরে ইনফ্লামেশন। সে স্পন্ডিলাইসিস বলুন, আর্থারাইটিস বলুন, আপনার সুগার বলুন, প্রেশার বলুন, ক্যান্সার বলুন, অটো ইমিউন ডিজিজ বলুন, সবই কিন্তু ইনফ্লামেটরি ডিজিজ। এই ইনফ্লামেটরি ডিজিজগুলো কিন্তু এইবার 48 ঘন্টা পর থেকে, মানে দ্বিতীয় দিন কভার কমপ্লিট করার পর থেকে তৃতীয় দিন যদি আমরা ফাস্টিংয়ে থাকি, তখন কিন্তু এই ইনফ্লামেশন কমাতে সাহায্য করে আমাদের শরীর নিজে নিজে। 3 দিন পরে দেখবেন মানসিক ফোকাসও বাড়তে শুরু করে, মনের চিন্তা ভাবনা ক্লিয়ারিটি আসতে শুরু করে, ইমিউন সিস্টেম রিসেট হওয়ার মতো কাজ করে। যে এতদিন মতো ইমিউন সিস্টেম যে রিসেট মানে হচ্ছিল না, উল্টো পাল্টা কাজ করছিল, এই ইমিউন সিস্টেম রিসেট হতে শুরু করে 48 ঘন্টা পরে যারা উপবাস করে। এবার এই যে 3 ডেজ, এখানে হলো 3 ডেজ ফাস্টিং। এই 3 ডেজ ফাস্টিংয়ে এত মিরাকেল বেনিফিট পাওয়া যায়। যদি এক কথায় সাজিয়ে বলি কি কি লাভ পাওয়া যায়, তাহলে প্রথম কথা হচ্ছে ওজন কমে, বিশেষত ভিসেরাল ফ্যাট, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তা করি। 2 নম্বর, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস যাদের, তাদের কিন্তু ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, ফলে গ্লুকোজ কমতে সাহায্য করে। 3 নম্বর, অটোফেজি স্টার্ট হয়, ফলে পুরনো কোষ ধ্বংস হয় এবং সেই জায়গাটায় নতুন এবং সুস্থ কোষ তৈরি হয়। জায়গাটা ভালো করে বুঝে নেবেন যে আমার কোনো জায়গায় ব্যথা, এই জায়গাটা ব্যথা হয়েছে মানে কিছু সেল এখানটা অসুস্থ হয়েছে, যে কোনো কারণে হোক, আঘাতজনিত কারণে হোক বা যে কোনো কারণে হোক। তাহলে আমি যদি ফাস্টিং করি, এইখানকার অসুস্থ সেলগুলো কিন্তু অটোফেজির কারণে ধ্বংস হয়ে যাবে, জায়গায় সম্পূর্ণ সুস্থ সেল জন্ম নেবে। সুস্থ সেল জন্ম নিলেই কিন্তু আর ব্যথা সে আমাকে বলবে না, ব্যথা কমে গেছে। এই জায়গাটা বোঝার চেষ্টা করি। শুধু এখানেই না, হার্ট ও ব্রেন এই দুটোরই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়, ফলে ইনফ্লামেশন কমে যায়। কারণ ইনফ্লামেশন বাড়াতে এদেরও একটু হাত আছে। ত্বক, স্কিন গ্লো করতে শুরু করে, স্কিনের সমস্যার উন্নতি হয়, হজম শক্তির উন্নতি হয়, কারণ ডাইজেস্টিভ ট্র্যাক্ট রেস্ট পায়, তারা রেস্ট পাওয়ার পর তেড়ে ফুড়ে কাজে লাগে, ফলে হজম শক্তির কিন্তু মারাত্মক উন্নতি হয়। মানসিক ফোকাস এবং শারীরিক শক্তি বাড়ে। আমরা অনেকেই জানি না খেয়ে থাকলে শক্তি পাবো কোথার থেকে। শক্তি খাবারে নয়, শক্তি আছে খাদ্য রসে। এতদিন পর্যন্ত খাবার খাচ্ছিলেন, রস শোষিত হচ্ছিল না, গাদা গাদা খাবার খাওয়ার ফলে সেই খাবার ডাইজেস্ট করে বের করতে শরীরের প্রচুর এনার্জি লস করতে হচ্ছিল। আপনি হয়তো 48 ঘন্টা বা 72 ঘন্টা শরীরকে খাবার দিলেন না, তাতে কি হলো, শরীর রেস্ট পেল, পুরনো যা জমা জিনিস ছিল সেটা দিয়ে শরীর নিজেকে নিজে এতদিন চালিয়ে রাখলো, শরীর নতুনভাবে নিজেকে গড়ে তুললো, তার ইমিউনিটি এখন বেড়ে গেছে, তার ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হয়ে গেছে। এবার যে খাবার দেবেন শরীর কিন্তু খুব সুন্দরভাবে সেই খাবারগুলো ব্যবহার করতে পারবে। এই জায়গাটা বুঝে নিতে হবে। এবার আসছি ফাস্টিংয়ের, এতক্ষণ তো উপকারিতা শুনলেন, এবার কতগুলো রেস্ট্রিকশন বা সাবধানতা বলতে পারেন। প্রথম কথা, একদিনের ফাস্টিং আপনারা নিজেরা অনেক ক্ষেত্রেই নিজেদের সিদ্ধান্তে করতে পারেন, তবু আমি বলবো কোনো বিশেষজ্ঞর টাচে থাকা উচিত, কেন কোনো কমপ্লিকেশন আসলে তিনি যেন গাইড করতে পারেন। কমপ্লিকেশন মানে বড় কিছু একদিনের ফাস্টিং হয় না, কিন্তু দীর্ঘ ফাস্টিং যদি আপনারা করেন অবশ্যই কারোর পরামর্শ ছাড়া বা কারোর গাইডেন্স ছাড়া করবেন না। যারা ভালো করে বুঝে নিন, যারা হাই বিপি বা হাই সুগারের ওষুধ খাচ্ছেন তারা জেনে নিন যে যখনই আপনি ফাস্টিং করবেন, আপনি যেদিন নর্মাল খাওয়া দাওয়া করছেন সেদিন ওষুধ খেলেন, আপনি যে ওষুধটা খেলেন সেই ওষুধের
4 ভাগের 1 ভাগ আপনার শরীরে কাজ করে, কি 2 ভাগ আপনার শরীরে কাজ করে, বাকি 2 ভাগ ওয়েস্টেজ হয়ে যায়। কিন্তু ফাস্টিং চলাকালীন আপনি যদি কোনো ওষুধ খান, ওই ওষুধটা পুরো অর্থাৎ 4 ভাগই শরীরে কাজ করবে। অর্থাৎ হাই প্রেশার রোগী থাকলে প্রেশার কমে যাবে, হাই সুগারের রোগী থাকলে যারা ওষুধ খান তারা ওষুধ খেলে কিন্তু বিপদে পড়বেন, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব যারা এই ধরনের ওষুধ খান তারা আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ফাস্টিং করবেন না, বা কোনো বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া, গাইডেন্স ছাড়া ফাস্টিং করবেন না। ফাস্টিং এর অনেক রকম রূপ, ড্রাই ফাস্টিং হয়, ওয়াটার ফাস্টিং হয়, জুস ফাস্টিং হয়, ফ্রুট ফাস্টিং হয়, বিভিন্ন মেডিকেটেড ফাস্টিং হয়। আপনার জন্য কি দরকার অবশ্যই কোনো বিশেষজ্ঞর কাছে আপনি জেনে নেবেন। যদিও নিজে নিজে করেন, ড্রাই ফাস্টিং কখনো করবেন না, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া, কোনো বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া ড্রাই ফাস্টিং কখনো করবেন না। আপনারা জানেন আমাদের পেটে সবসময় HCl সিক্রেশন হয়, বেশি HCl সিক্রেশন হলে আমরা যদি ড্রাই ফাস্টিং করি তাহলে কি হবে, আমার শরীরে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টমাকের ওয়ালকে, মানে যে মিউকাস মেমব্রেন আছে সেটাকে ক্ষতিগ্রস্ত করে স্টমাকের ওয়ালে ঘা করে দেবে, যেটার জন্য আমার গ্যাস্ট্রিক আলসার হতে পারে। অতএব জল খাওয়াটা খুব দরকার, কারণ ভগবান মুখে আমাদের ক্ষার তৈরি করেন, পেটে অ্যাসিড। যখনই আমার মুখের লালা জলের সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে গিলব, ক্ষার অ্যাসিডের উপরে গিয়ে নিউট্রাল করে দেবে, আমাদের শরীরে কোনো কষ্ট হবে না। অতএব ফাস্টিং করা তো শাস্ত্রের পক্ষে খুব ভালো, কিন্তু কোনো কিছুই না জেনে না বুঝে করলে কিন্তু ক্ষতি। ফাস্টিং কি কি স্টেপে কিভাবে গিয়ে শরীরে কাজ করে সেটা আমি আমার ধারণা অনুযায়ী আমি 3 দিনের ফাস্টিং সম্বন্ধে আজকে বললাম। আপনারা যদি মনে করেন যে এর বেনিফিট চান, আপনার নিকটবর্তী কোনো ন্যাচুরোপ্যাথিস্ট তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সাহায্য করব ফাস্টিং করলে কি করতে হবে। কারণ দেখুন, আপনি যখনই সারাদিন কিছু খাবেন না, মেবি আপনার শরীরে আপনি নুন খাচ্ছেন না, কিছু খাচ্ছেন না, আপনার শরীরে হালকা সোডিয়াম লস হলো। এবার যেই সোডিয়াম লস হলো, মাথায় ব্লাড সার্কুলেশন কমতে শুরু করলো, মাথাটা টিস 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 করে ব্যথা করতে শুরু করলো, আপনি চিন্তায় পড়ে গেলেন, পেন কিলার খেলেন, ক্ষতি হবে। কিন্তু ন্যাচুরোপ্যাথিতে কিন্তু আমরা এমন কিছু আপনার রান্নাঘরে মশলা দিতে পারি যে ফলে কিন্তু আপনার ওই কষ্ট থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যন্ত্রণা, ব্যথা, জ্বর, সর্দি, কাশি, বমি, পায়খানা, হাঁচি এগুলো কোনো রোগ নয়, শরীরের কোনো সমস্যার বহিঃপ্রকাশ। শরীর আপনাকে বোঝাতে চাইছে আমার এখানে সমস্যা হচ্ছে। তা ফাস্টিং চলাকালীন মাথা যন্ত্রণাও কিন্তু একটা ইন্ডিকেশন, এটা পেন কিলার খাওয়া মানে সর্বনাশ হওয়া কিন্তু। অতএব এই ধরনের ছোটোখাটো কমপ্লিকেশন আসে, কারণ লুজ মোশন হয় ফাস্টিংয়ে, কারণ বমি হওয়ার চান্স থাকে ফাস্টিংয়ে, কারণ ফাস্টিংয়ের কাজে তো শরীর নিজেকে নিজে ডিটক্স করবে। অতএব এই ডিটক্সিফিকেশনের সময় আপনি যদি কোনো মেডিসিন সাপোর্ট নিয়ে নেন তাহলে কিন্তু উপকারের জায়গায় ক্ষতি হওয়ার চান্সটা বেশি থাকে। অতএব কখনোই নিজেরা যারা জানেন না বা যারা কারোর গাইডেন্স কোনোদিন নেননি তারা ভুল করেও ফাস্টিং একা একা করতে যাবেন না। প্রতিটা জিনিসেরই যতটা উপকার ততটাই ক্ষতি। প্রতিটা ভালো জিনিসের পিছনে খারাপ লুকিয়ে থাকে, আবার প্রতিটা খারাপের পিছনেই কিন্তু ভালোও থাকে। অতএব কাউকে কখনো পুরো খারাপ বলা যায় না, বা কাউকে কখনো পুরো ভালো বলা যায় না। অতএব জেনে নিয়ে করবেন। এটাই ছিল আজকে বিষয়বস্তু। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা নতুন দেখলেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লেগে থাকে, যারা ভুল ভাল ফাস্টিং করছেন এবং ফাস্টিং করে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে আমি দেখেছি ফাস্টিং করে তারা অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে আমি বলবো এই ভিডিওটা দেখুন বা আপনি শেয়ার করে দিন, তিনি দেখে নিন। অনেকে বলেন না আমার গ্যাস হয়, ফাস্টিং করলে তো গ্যাস বেড়ে যাবে। গ্যাস হয় খাবার খেলে,
গ্যাস হয় খাবার হজম না হলে। আপনি তো খাবারই খাচ্ছেন না, গ্যাসটা হবে কি? আর যদি গ্যাস হয় পুরনো মল, তার জন্য আপনার গ্যাস হচ্ছে। ফাস্টিং করে একবার দেখুন। হ্যাঁ, অবশ্যই আবার বলছি কারো গাইডেন্স, আপনার গ্যাসের থেকে ভয় পেতে হবে না, আপনার অ্যাসিডিটি থেকে ভয় পেতে হবে না। ঠিক আছে, নমস্কার, আজকে এই পর্যন্ত থাক। আগামী ভিডিওতে আবার দেখাবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।